কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে করে নিন এই রেসিপি, টক ঝাল মিষ্টি আমের রেসিপি। এটি আপনারা ভর্তা, ভাজি, ডাল, খিচুড়ি সহ অন্যান্য কোনো কিছুর সাথেই খেতে পারবেন। এটি তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু দারুণ মজা। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে টক ঝাল মিষ্টি আমের রেসিপি। টক ঝাল মিষ্টি আমের আচার বানানোর জন্য আমি এখানে নিচ্ছি হচ্ছে আম, আর আমগুলো আমি মাঝখান থেকে কেচে কেচে দিছি। দেখুন, অবশ্যই চেষ্টা করবেন মাঝখান থেকে কেচে কেচে দেওয়ার। মানে এতে কী হবে যে এর ভিতরে মশলা টশলা মানে যাই দেওয়া হয় না কেন সব কিছু খুব ভালো করে ঢুকে যাবে। তাই অবশ্যই কিন্তু আমগুলো কেচে কেচে দেবেন। এখন এই আমটা সরিয়ে নিব। যে পাত্রে আচারটা তৈরি করব সেই পাত্রটা এখানে নিয়েছি, মানে আমি একবারেই বসাই দেবো, যার কারণে হচ্ছে একবারেই এখানে নিয়ে নিয়েছি, অন্য কোনো জিনিস এখানে ব্যবহার করিনি। ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে এই কড়াইতে মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, জিরা বাটা, সরিষা বাটা, আর এটা হচ্ছে কালো সরিষা। কালো সরিষা দিয়ে হচ্ছে আচারটা তৈরি করলে বেশি ভালো লাগে খেতে, মানে এর তো ঝাঁজটাও বেশি, যার কারণে আচারের জন্য কালো সরিষাটাই বেশি ভালো হয়। আপনাদের কাছে যদি কালো সরিষা না থাকে সেই ক্ষেত্রে আপনারা সাদা সরিষাটাও দিতে পারেন। দিব হচ্ছে আদা বাটা, দিব হচ্ছে গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লবণ, ভাজা ধনের গুঁড়া। অবশ্যই কিন্তু ভাজা ধনের গুঁড়াই দেবেন, কাঁচা ধনে কিন্তু দেবেন না। ঝাল হওয়ার জন্য দেবো লাল মরিচের গুঁড়া। এখন দেব হচ্ছে সরিষার তেল, দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন। এখন এগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। এগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখন এর ভিতরে দেব হচ্ছে আম, দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে আমটা খুব ভালো করে মাখিয়ে নিব। এখন এর ভিতরে দেব হচ্ছে 2 টুকরা তেজপাতা, পাতাটার মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। আর এই আমটা মাখিয়ে আমি এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরপরে হচ্ছে চুলায় বসিয়ে দেবো আচারটা বানানোর জন্য। আমটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটা রেস্টে থাক আধা ঘন্টার জন্য। আমটা আধা ঘন্টার জন্য রেস্টে থাক, আমি এই ফাঁকে একটা মশলা রেডি করে নিই আমে দেওয়ার জন্য। আচারে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেব। কড়াইতে প্রথমে দিয়ে দেবো হচ্ছে জিরা, পাঁচফোড়ন, আস্ত ধনিয়া আর 4-5টা আস্ত শুকনো মরিচ। এখন এগুলো টেলে নিব। এখন এগুলো সব ভালো করে টেলে নিব। আর পাঁচফোড়নটা খুব বেশি দেওয়া যাবে না, পাঁচফোড়ন বেশি দিলে কিন্তু তিতা হয়ে যায়। আর আমি তো আগেই পাঁচফোড়ন কিছুটা দিচ্ছি আস্ত, এর জন্য এখানে অল্প পরিমাণে দিতে হবে। পাঁচফোড়ন দিলে তো খুব বেশি ভালো লাগে খেতে। পাঁচফোড়নটা জাস্ট হচ্ছে ঘ্রাণের জন্য, আর কোনো কিছুই না। তো পাঁচফোড়নটা খুব বেশি দেবেন না, এতে করে কিন্তু এই আচারটা তিতা হয়ে যাবে। মশলাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা একটু ঠান্ডা করে তারপর হচ্ছে গুঁড়ো করবো। গরম অবস্থায় তো আর এটা মচমচে হবে না, একটু ঠান্ডা করে নিলে মশলাগুলো মচমচে হয়ে যাবে, তখন গুঁড়ো করতেও ভালো হবে। আর এটা একবারে বেশি গুঁড়ো করবো না, আধা ভাঙা করে নিব। এখন এটা নামিয়ে নিব। আধা ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিব। আর আচারটা বানানোর জন্য চুলায় বসিয়েও দিছি। আর আচারটা কিন্তু একদম ফুল আছে আচারটা তৈরি করা যাবে না, একদমই অল্প আছে হচ্ছে আচারটা তৈরি করতে হবে, তা নাহলে কিন্তু আচারটা মানে খুব ভালো সিদ্ধ হবে না। এখন আচারটা তৈরি করে নিব। আর সবসময় নাড়াচাড়ার উপর রাখতে হবে যেন তল দিয়ে মানে মশলাটা লেগে না যায়। মশলাটা লেগে গেলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। আমটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখন একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এতে তো পানি নাই, যেহেতু পানিও নাই, চিনিও এখনও দেওয়া হয়নি, তাই আমটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো ঢাকনাটা তুলে বারবার নেড়ে চেড়ে দেবেন, তা নাহলে কিন্তু আবার তল দিয়ে লেগে যেতে পারে। যেহেতু শুধু মশলা, ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলে নেবো, দেখি যে আমের কি অবস্থা। আমটা প্রায় নরম হয়ে গেছে। এখন এই পর্যায়ে দেবো হচ্ছে চিনি, দিয়ে দিলাম হচ্ছে চিনি। আপনারা যে যতটা ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে হচ্ছে মিষ্টিটা দেবেন। এখন এটা ভালো করে মিশিয়ে দেবো নেড়ে চেড়ে। চিনিটা দিতে হবে হচ্ছে যে সময় আমটা একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে চিনিটা দিতে হবে, কারণ হচ্ছে এর আগে যদি চিনিটা দিতাম তাহলে আমটা কিন্তু খুব ভালো সিদ্ধ হতো না, তাড়াতাড়ি অনেক দেরি হতো, আর আমটাও খুব ভালো সিদ্ধ হতো না। তাই আমটা একটু নরম করে নিয়ে তারপর হচ্ছে চিনিটা দিতে হবে, এতে করে আমের মানে আমটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে
আর আচারটাও ভালো হবে। এই দেখুন আমটা কিন্তু নরম হয়ে এসেছে। চিনিটা আমের সাথে নেড়ে মিশিয়ে দিয়ে এখন এতে দিব হচ্ছে সিরকা। এই দেখুন সিরকা। আর এই সিরকা দিলে কী হবে, আচারটা নষ্ট হবে না এবং অনেক দিন ভালো থাকবে, তাই অবশ্যই সিরকাটা দেওয়া লাগবে। এখন দিয়ে দিলাম হচ্ছে সিরকা দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে এখন এতে দিব হচ্ছে আচারের জন্য যে মশলাটা রেডি করছি ওটা দিয়ে দেবো। সব মশলাই এই যে এখান থেকে অর্ধেকটা এখন দেবো আর অর্ধেকটা হচ্ছে পরে দেবো, যখন আমি আচারটা নামাবো তখন দেবো, মানে এই মশলাটা এখন দেবো হচ্ছে অর্ধেকটা। এই যে বাদ বাকি অর্ধেকটা রেখে দিলাম, এটা পরে ইউজ করবো। আর আচারটা বানানোর সময় অবশ্যই চেখে দেখবেন যে ঝাল, লবণ আর মিষ্টি এটা ঠিক আছে কিনা, মানে চেখে নিলেই আপনারা বুঝতে পারবেন যে কোনটা কম আছে কোনটা বেশি আছে, সেটা সেই অনুপাতে দিয়ে দেবেন। এখন এর ভিতরে দিব হচ্ছে লেবুর রস, দিয়ে দিলাম লেবুর রস। এখানে আমি একটা লেবুর অর্ধেকটা দেবো, ফুল দেবো না। এখন এটা নেড়ে মিশিয়ে দিই, একটু চেখে দেখবো যে সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। লবণ এবং মিষ্টি দুটোটাই লাগবে, দিয়ে দিলাম মিষ্টি। আচারটা বানানো হয়ে গেছে, এখন এর ভিতরে দিব হচ্ছে যে বাদ বাকি মশলাটা রয়েছে গুঁড়ো করা, ওইটা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। সব মশলাই দিয়ে দিলাম আচারের ভিতরে। আপনারাও এভাবে আমের আচারটা তৈরি করবেন, আমি আশা করি আপনাদেরটা অনেক বেশি ভালো হবে। আর আপনাদেরটা কেমন হলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন তাহলে আমের আচারটা কেমন বানাইছি। একদম পারফেক্ট আর সহজভাবে আমের আচারের রেসিপিটি আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। আর এই আচারটা আপনারা সারা বছরই সংরক্ষণ করে খেতে পারবেন। সামান্য একটু রোদে দিলে ভালো হয়, আর যদি রোদে না দিতে পারেন সমস্যা নাই, আপনারা এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে রেখে আপনারা সারা বছরই আচারটা সংরক্ষণ করে খেতে পারেন। এর কারণ হচ্ছে কি, যখন ঘন বৃষ্টি হয় তখন ওয়েদারটা খুব খারাপ থাকে, এতে করে আচারের ভিতরে একটা ফাঙ্গাস ধরার ভাব থাকে। যতই আমরা ভিনেগার দিই না কেন তারপরও আচারে এই ফাঙ্গাস ধরার একটা ভাব থাকে। তো আপনারা যদি ফ্রিজে রেখে আচারটা সংরক্ষণ করে খান তাহলে সারা বছরই কিছু হবে না, আচারটা একদমই ভালো থাকবে। যারাই বলুক না কেন যে ভিনেগার দিলে আচারটা ভালো থাকে, হ্যাঁ ভালো থাকে সেটা কিছুদিনের জন্য, কিন্তু কয়েকদিন পরে আচারটা নষ্ট হয়ে যায়। মানে যদি আপনি দীর্ঘস্থায়ী সংরক্ষণ করে খেতে চান সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ফ্রিজে রেখে আচারটা খাওয়া লাগবে। তো আপনারাও আচারটা তৈরি করে আমাকে জানাবেন যে কেমন হলো আপনাদেরটা। আর আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সেই সাথে ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হচ্ছে এরকম সহজ কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।